নমস্কার সকলকে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে আজকের ক্লাস শুরু করছি। আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন, তবে মিউট অবস্থায়। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আপনাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে, আর এক মাসও ক্লাস নেই সম্ভবত। তো মোটামুটি সব টপিকই ধরা হয়ে গেছে, আর সন্ধি মনে হয় বাকি ছিল। তো আজকে আমরা এটা শুরু করছি। সন্ধির সাথে সবারই মোটামুটি পরিচয় আছে। কেউ কি বলতে পারবেন সন্ধি কাকে বলে? আমরা বাংলায় পড়েছি দুইটি ধ্বনি পরস্পর মিলিত হয়ে নতুন শব্দ গঠন করলে এটা সন্ধি। একদম ঠিক। কাছাকাছি, খুব কাছাকাছি দুটো ধ্বনির মিলনে যদি নতুন একটা শব্দ নতুন অর্থসহ গঠিত হয়, তখন ওই শব্দটাকে আমরা সন্ধিযুক্ত শব্দ বলি বা সন্ধিবদ্ধ শব্দ বলি। সন্ধি কেন করা হয় জানেন নিশ্চয়ই সবাই। বলুন তো, সন্ধি কেন করা হয়? উচ্চারণের সুবিধার জন্য, মানে কোন একটা বিষয় একটু দ্রুত বলতে পারার জন্য। উচ্চারণের সহজ প্রবণতার জন্য। এবং হ্যাঁ, এই যে দুটো পয়েন্টই চলে এসেছে। এক নম্বর হচ্ছে কি, স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতার জন্য, আর দুই নম্বর কি, ধ্বনিগত মাধুর্য সম্পাদনের জন্য। এখন আমি যদি বলি আমি বিদ্যা আলোয় যাচ্ছি, এটা কিন্তু অত একটা সুন্দর শোনাচ্ছে না। কিন্তু আমি যদি বলি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে সেটা শুনতেও ভালো লাগছে, উচ্চারণ করতেও সহজ হচ্ছে। তাহলে আমাদের সন্ধির দুটো উদ্দেশ্য আমরা পাচ্ছি। এক নম্বর স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, দুই নম্বর হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। তো আমরা বাংলায় সন্ধি পড়েছিলাম স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধিকে অনেকে ব্যঞ্জন সন্ধির আওতাভুক্ত করেই বলে। কিন্তু সংস্কৃতে হচ্ছে সন্ধি তিন প্রকার। কি কি? এই স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিকে আলাদা করা হয়েছে। স্বরসন্ধি কি? স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনি মিলিত হয়ে নতুন শব্দ গঠন করে, তাহলে তাকে স্বরসন্ধি বলা হয়। আর ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তখন আমরা একে ব্যঞ্জন সন্ধি বলবো। বিসর্গর সাথে স্বরধ্বনি কিংবা বিসর্গর সাথে ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যেই সন্ধি হয়, তাকে আমরা বিসর্গ সন্ধি বলবো। তো সন্ধির তিন প্রকার, আমরা প্রত্যেকটাই আলাদাভাবে ডিটেলস পড়ব। প্রথমেই আমরা আজকে আমাদের টপিক হচ্ছে স্বরসন্ধি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। একটু অপেক্ষা করুন। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলুন কাইন্ডলি। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু প্রশ্ন একটু করি। হ্যাঁ, অবশ্যই। আমার সংস্কৃতে কি সন্ধির ব্যবহার বাংলা ভাষা থেকে একটু বেশি?
কারণ সংস্কৃতে কিছু পড়তে গেলে দেখি প্রতিটা শব্দই সন্ধিবদ্ধ। হ্যাঁ, বেশি বলা যায়। সন্ধি করলে শব্দগুলো আরও মানে সহজ হয়ে যায়, সেজন্য একটু বেশি ব্যবহৃত হয়। যেমন গীতায় সবগুলো শ্লোকেই তো দেখবেন বেশিরভাগ সন্ধি করেই করা, বা যে কোনো ধর্মগ্রন্থই বলুন, যে কোনো শ্লোক বলুন, সন্ধি করলে সেটা ছন্দ, আপনারা তো ছন্দ পড়েননি, যারা সংস্কৃত নিয়ে অনার্স পড়ে তো তারা ছন্দ বিষয়টা পড়ে। তো সেখানে সন্ধি ভাঙা মানে সন্ধি ছাড়া সব গঠনের একটা নিয়ম আছে। ওই নির্দিষ্ট শব্দের পর নির্দিষ্ট যেই সংখ্যা বলে দেয়া আছে, ওই সংখ্যার আগে সন্ধি ছাড়া কোনো শব্দ লেখা যায় না। তো সন্ধির ব্যবহার বাংলা থেকে অনেক বেশি সংস্কৃতে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে স্বরসন্ধি। প্রত্যেক সন্ধিরই কিছু নিয়ম আছে, নিয়মগুলো ফলো করে সন্ধি গঠিত হয়। তো আমরা স্বরসন্ধির নিয়মগুলো শুরু করছি। এক নম্বর নিয়ম হচ্ছে, বাংলার সাথে অনেক মিল পাবেন আপনারা। এক নম্বর নিয়ম হচ্ছে, অকার কিংবা আকারের পর যদি অকার বা আকার যুক্ত কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রে উভয় মিলিত হয়ে আকারের রূপ ধারণ করে। কি? অকার কিংবা আকারের পর অকার অথবা আকার যুক্ত শব্দ থাকলে উভয়ে মিলে আকার হয়। এটা নিয়মটা না বলে আমরা যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম কি, ধরুন একটা শব্দ নীলা যুগ অম্বরম, নীলা যুগ অম্বরম। তো এখানে নীলা শেষে কি আছে? এই লয় হসন্ত, লকে ভাঙলে আমরা কি পাই? লয় হসন্ত যুগ অ, তার মানে শেষে এখানে অ আছে। আর অম্বরম এর শুরুতেও অ আছে। তো অ যুগ অ সমান সন্ধির নিয়ম অনুসারে হচ্ছে আ। তাহলে এই নীলা যুগ অম্বরম এটাকে যদি আমরা সন্ধিবদ্ধ করি তাহলে কি দাঁড়াচ্ছে? নি, এই অ যুগ অ এর জায়গায় আকার চলে আসবে, কিন্তু যুগ আকার। কি হচ্ছে তাহলে? কি দাঁড়াচ্ছে? নীলাম্বরম, নীলাম্বরম। এই অথবা আরেকটা যদি বলি, মহাযুগ আশয়ঃ, আমরা কি কি পেয়েছিলাম? অকার কিংবা আকারের পর। তো মহা শেষে থাকছে আ, লিখি আমরা মহা যুগ আশয়ঃ। কি আছে? আ যুগ আ, মহার শেষে কি আছে? আ, আশয়ের শুরুতে কি আছে? আ। আমরা নিয়মে কি পেয়েছি? অ বা আ এর পর যদি অ বা আ থাকে তাহলে দুটো মিলে আ হয়। তো আ যুগ আ সমান আ। তাহলে এখানে কি হবে? ম হা শয়। মূলত ম এর জায়গায় এর সাথে যুক্ত হচ্ছে আ যুগ আ সমান আ, আর শয়ঃ তো ঠিকই থাকছে। তো শেষে দাঁড়াচ্ছে মহাশয়ঃ, মহাশয়ঃ। এই, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। কি নিয়মটা? কি তাহলে? অ অথবা আয়ের পর, অ অথবা আয়ের পর বা এর সাথে যদি অ বা আ যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমাদের রূপটা দাঁড়াবে, যুক্ত হয়ে দাঁড়াবে আ, আ বা আকার আসবে।
অবায়ের স্থলে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। আচ্ছা, এবার 2 নম্বরে যাই। 2 নম্বর নিয়ম কি? 2 নম্বর নিয়ম হলো হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের পর যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে তাহলে উভয় মিলিত হয়ে দীর্ঘ ইকার হয়। আর দীর্ঘ ইকার যেটা আসছে সেটা পূর্ব বর্ণে যুক্ত হয়। যেই দীর্ঘ ইকারটা দুটো ই মিলে যে দীর্ঘ ইকারটা উৎপন্ন হচ্ছে বা নতুন আসছে সেটা পূর্ব বর্ণে যুক্ত হয়। কীরকম উদাহরণ দেখি আমরা। ধরুন কবি, দুঃখিত, কবি যুগ ইন্দবহ। কবি যুগ ইন্দ্রহ, এটা কি দাঁড়াচ্ছে? এটা কবি শেষে ই আছে যোগ আর ইন্দ্রহ এর শুরুতেও ই আছে। তো আমরা নিয়মটা জেনেছি যে ইকার অথবা দীর্ঘ ইকার, শব্দের শেষে ইকার বা দীর্ঘ ইকার যদি থাকে তার সাথে যদি আমাদের ইকার বা দীর্ঘ ইকার দিয়ে শুরু হচ্ছে এরকম কোনো একটা শব্দ যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের এই দুটো ই যুক্ত হয়ে কি আসবে? দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার। এই তাহলে এখানে ই যুগ ই আসছে, এটা কি হবে? পূর্ব ই যুগ ই এর পূর্বপদ কোনটি? পূর্ব শব্দ কোনটি? বয় হসন্ত। বয় হসন্ত। আর এখানে সন্ধি হচ্ছে ই যুগ ই, ই যুগ ই। আর এখানে নয়দয় সংযুক্ত রফলা, এটা বাকি আছে। তো ই যুগ ই মিলে তো দীর্ঘ ইকার হয়ে গেল। এই দীর্ঘ ইকারটা কার সাথে যুক্ত হবে? পূর্বের বর্ণের সাথে। পূর্বের বর্ণ হচ্ছে বয় হসন্ত, এটার সাথে দীর্ঘ ইকারটা যুক্ত হবে। যুক্ত হয়ে কি দাঁড়াবে? কবীন্দ্র, কবীন্দ্রহ। এই অথবা আমরা যদি বলি গিরি যুগ ঈশাহ, গিরি, গিরি যুগ ঈশাহ। এখানে কি কি যুক্ত হবে? গিরি শেষে ই আছে, আর ঈশাহ এর শুরুতে হচ্ছে দীর্ঘ ই আছে, দুটো মিলে গঠিত হবে দীর্ঘ ই অথবা দীর্ঘ ইকার। তো এখানে কার সাথে যুক্ত হচ্ছে? আমরা যদি গিরি থেকে ইটা আলাদা করে ফেলি তাহলে থাকছে গির, ইটা আমরা আলাদা করে ফেলছি। যোগ পরের শব্দের প্রথম অক্ষর কি? দীর্ঘ ই। এরা যুক্ত হয়ে দীর্ঘ ইকার গঠন করবে। আর বাকি রয়েছে কি? মূর্ধন্য তালব্য শ বিসর্গ। এই ই যুক্ত হয়ে গঠন করছে দীর্ঘ ইকার, যেটা পূর্বের বর্ণ অর্থাৎ রয় হসন্তর সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি গঠন করবে? গিরিশাহ, গিরিশাহ। এই হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। কি? ইকার বা দীর্ঘ ইকারান্ত শব্দের সাথে যদি ইকার বা দীর্ঘ ইকার দিয়ে শুরু হয় এমন কোনো শব্দ যুক্ত হয়, সেই ক্ষেত্রে ওই দুটো ই মিলে আমাদের কি দাঁড়াবে? সন্ধি হয়ে দীর্ঘ ইকার গঠিত করবে বা আসবে নতুন, আর সেটা যুক্ত হবে পূর্বের বর্ণের সাথে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর নিয়মে যাই। 3 নম্বর নিয়ম কি? যদি হ্রস্ব উকার বা দীর্ঘ উকার শেষে থাকে কোনো শব্দের এবং সেটা যদি যুক্ত হয় এমন কোনো শব্দের সাথে
যার শুরুতে দীর্ঘ উকার বা হ্রস্ব উকার আছে, তাহলে ওই দুটো উ মিলে কি গঠন হয়? দীর্ঘ উকার বা দীর্ঘ উ। যদি হ্রস্ব উকার বা দীর্ঘ উকারান্ত শব্দের সাথে এমন কোনো শব্দ যুক্ত হয় যার শুরুতে আছে হ্রস্ব বা দীর্ঘ, সেই ক্ষেত্রে দুটো উ মিলে গঠন হয় দীর্ঘ উকার। এবং ওই দীর্ঘ উকারটি তো কারোর সাথে যুক্ত হতে হবে। কার সাথে যুক্ত হবে? পূর্ব বর্ণে যুক্ত হবে। আচ্ছা, আমরা উদাহরণ দেখি। আচ্ছা, আগে নিয়মটা লিখি। নিয়মটা কি? উকার বা উকারান্ত শব্দের সাথে যদি উকার বা উকার যুক্ত, মানে শুরুতে আছে এরকম শব্দ যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের কি আসবে? দীর্ঘ উকার অথবা দীর্ঘ উ। এবং এই দীর্ঘ উকার যুক্ত হবে কিসের সাথে? পূর্ব বর্ণের সাথে। পূর্ব বর্ণের সাথে। এই, এবার আমরা একটু উদাহরণ দেখি কি হতে পারে। লঘু যুগ উর্মিহি। লঘু শেষে উ আছে, হ্রস্ব উকার, যুগ উর্মিহি। এখানে শেষে অন্তে আছে উ, আর পরবর্তী শব্দের প্রথম বর্ণে আছে দীর্ঘ উ। দুটো মিলে হওয়ার কথা আমাদের দীর্ঘ উকার, যেটি যুক্ত হবে পূর্ব বর্ণে। তো আমাদের পূর্ব বর্ণ কোনটি? এই আমরা যদি উকারটা আলাদা করে দিই তাহলে আমাদের ঘয় হসন্ত থাকছে, আর এখানে উকার, হ্রস্ব উকার, আর পরবর্তী শব্দের প্রথম অক্ষর হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উ, দীর্ঘ উকে আলাদা করে দিলে বাকি থাকছে কি? র্মি, র্মি, র্মিহি, এটা আলাদা হয়ে যাচ্ছে। এখন পূর্ববর্ণ কোনটি? ঘয় হসন্ত। পরবর্ণ কোনটি? ময় রেফ হ্রস্ব ইকার, এটা হচ্ছে পরবর্ণ। তো পূর্ববর্ণের সাথে উকারটা যুক্ত হবে, তাহলে কি দাঁড়াবে? লঘুর্মি, লঘুর্মিহি। এই হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম। কি? উকার বা উকারান্ত, দীর্ঘ উকারান্ত শব্দের সাথে হ্রস্ব উকার বা দীর্ঘ উকার প্রথমে আছে এমন কোনো শব্দ যুক্ত হলে পূর্ববর্ণে দীর্ঘ উকার যুক্ত হবে। এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। এবার আমরা 4 নম্বর নিয়মে যাচ্ছি। কারোর যদি বুঝতে অসুবিধা হয় আনমিউট করে বলবেন। আচ্ছা, আমরা 4 নম্বর নিয়মে যাচ্ছি। 4 নম্বর নিয়মটা কি? 4 নম্বর নিয়ম হচ্ছে অকার কিংবা আকারের পর যদি হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকে, তাহলে দুটো মিলে একারের আগম হয়। কি? অকার কিংবা আকারের পর যদি হ্রস্ব ইকার থাকে, আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন, ক্লাস শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব, তো তখন বলতে হবে। কি? অকার কিংবা আকারের পর যদি হ্রস্ব ইকার যুক্ত হয় কিংবা দীর্ঘ ইকার যুক্ত হয়, তাহলে উভয় মিলে একারের আগম ঘটে, যেটা পূর্ব বর্ণে যুক্ত হয়। যে একারটা আসে সেটা হচ্ছে আমাদের পূর্ব বর্ণে যুক্ত হয়। তো আমরা একটু উদাহরণ দিই কীরকম। ধরুন কি হতে পারে? গর্ণ যুগ ঈশাহা, গর্ণা। আচ্ছা, আমরা নিয়মটা আগে লিখে নিই। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে অকার অথবা আকার,
এরপর যদি দীর্ঘ ইকার বা হ্রস্ব ইকার থাকে, কি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে, অর্থাৎ শেষে প্রথম শব্দের শেষে অকার বা আকার এবং দ্বিতীয় শব্দের শেষে যদি দীর্ঘ ইকার বা হ্রস্ব ইকার থাকে, সেই ক্ষেত্রে আমাদের দুটো অক্ষর মিলে কি আসবে? একার। এই এবার আমরা একটু উদাহরণ দেখি। কি বলেছিলাম? গণা যোগ ঈশহ, গণা যোগ ঈশহ। শুরুতে আছে শুরুর যে শব্দটা গণা, সে এর অন্তে আছে আ, আর ঈশহ এর শুরুতে আছে ই, দীর্ঘ ই। তো আমরা জানি অকার সাথে যদি ইকার যুক্ত হয়, অকারান্ত শব্দের সাথে যদি ই পূর্বে এরকম শব্দ যুক্ত হয়, তাহলে অকার আর ইকার যুক্ত হয়ে একার আসে। তো এখানে কি হবে? আমরা যদি ন থেকে অটা আলাদা করি, তাহলে কি থাকছে? নয় হসন্ত অ যোগ, এবার শুরুতে আছে দীর্ঘ ই, আলাদা করে নিলাম, বাকি রইল কি? শাহ। তো অ যোগ ই মিলে তো একার হয়ে যাবে, যেটা পূর্ব বর্ণে যুক্ত হবে। যে একারের আগম হবে সেটা আমাদের পূর্ব বর্ণে যুক্ত হবে। তো পূর্ব বর্ণ কি? নয় হসন্ত। পরবর্ণ কি? তালব্যস্য বিসর্গ। তো আমাদের পূর্ব বর্ণে যুক্ত হবে, মানে নয় হসন্তর সাথে যুক্ত হবে। কি দাঁড়াবে? গণেশহ, গণেশহ। এই আরও যদি উদাহরণ দেখি, তাহলে রমা যুগ ঈশহ। আচ্ছা, ঈশহ দিয়ে তো হলো, আমরা আরেকটা দিয়ে করি। মহাযুগ ইন্দ্রহ, মহাযুগ ইন্দ্রহ, মহাযুগ ইন্দ্রহ। এখানে কি আছে? অন্তে, প্রথম শব্দের অন্তে আছে আ, আর দ্বিতীয় শব্দের শুরুতে আছে ই। আমরা জানি আ যোগ ই, আ যোগ ই সমান কি? এ। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি মহা থেকে আকারটা আলাদা করে দিই, মহ যোগ আ, মহ যোগ আ, আর আলাদা করে দিচ্ছি, আর এখানে যোগ ই, নয় দয় সংযুক্ত রফলা। তো আ যোগ ই তো এ হয়ে গেল, যেটা পূর্বের পদ অর্থাৎ হ এর সাথে যুক্ত হবে। হ এর সাথে যুক্ত হয়ে কি দাঁড়াবে? আ যোগ ই তো একার আসছে, যেটা হ এর সাথে যুক্ত হয়ে মহেন্দ্র হয়ে যাবে। এই হলো আমাদের 4 নম্বর নিয়ম। এবার আমরা 5 নম্বর নিয়মে যাচ্ছি। 5 নম্বর নিয়মটা কি? অকার কিংবা আকারের পর যদি হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকে। কি? অকার কিংবা আকারের পর যদি হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকে, তাহলে উভয়ে মিলে উকার হয়। লিখি আমরা। অন্তে যদি কোনো একটা শব্দের অকার কিংবা আকার থাকে, সেটার সাথে যদি শুরুতে উকার কিংবা দীর্ঘ উকার আছে এরকম কোনো একটা শব্দ যুক্ত হয়, তাহলে অ যোগ উ বা অ যোগ দীর্ঘ উ কিংবা আ যোগ উ অথবা আ যোগ দীর্ঘ উ যাই থাকুক না কেন, সেগুলো মিলে উকার হয়। এবং যেই উকারটা আসে বা আগম হয় যেই উকারের, সেটা পূর্ব বর্ণে যুক্ত হয়, পূর্ব বর্ণের সাথে যুক্ত হয়। কীরকম? আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন ধরুন সুরিয়া,
सूर्य যুগ উদয়ः, सूर्य যুগ উদয়ः। কি হচ্ছে? শেষে আছে অ, সূর্য শেষে অ আছে, আর উদয়ः শুরুতে আছে উ। আমরা জানি অ উ সমান উকার, আর যেটা যুক্ত হবে পূর্ব বর্ণের সাথে, পূর্ব বর্ণ হচ্ছে জয়ে রেফ, তো এর সাথে উকার যুক্ত হবে, সূর্য হয়ে যাবে সূর্য। আর এখানে উটা তো আগের অ এর সাথে যুক্ত হয়ে উকার করে ফেলেছে, মানে গঠন করেছে, বাকি আছে দয়ঃ, তাহলে এই দয়ঃটা আমরা লিখে দেব সূর্যোদয়ঃ, সূর্যোদয়ঃ। আরেকটা উদাহরণ যদি দিই, কি হতে পারে? গঙ্গা যুগ উর্মিহি, গঙ্গা যুগ উর্মিহি। এখানে দেখুন কি আছে, গঙ্গা অন্তে আছে আ, আর উর্মিহি শুরুতে আছে দীর্ঘ উ। আ যুগ দীর্ঘ কি হচ্ছে? আ যুগ দীর্ঘ মিলে কি হচ্ছে আমরা এখানে দেখেছি, আ যুগ দীর্ঘ সমান উকার। কার সাথে যুক্ত হবে? যুক্ত হবে পূর্বপদের সাথে। পূর্বপদ বলতে উগ সংযুক্ত, এটা হচ্ছে আমাদের পূর্ব বর্ণ, পূর্বপদ নয় পূর্ব বর্ণ। পূর্ব বর্ণ হচ্ছে উগ, এটার সাথে উকারটা যুক্ত হবে, কি হবে তাহলে? গাঙ্গ। দীর্ঘ পরের শব্দের প্রথম বর্ণটা তো সন্ধি হয়ে গেল, বাকি রইল হচ্ছে ময় রেফ ইকার বিসর্গ, তো এটা আমরা লিখে দিচ্ছি গঙ্গোর্মিহি, গঙ্গোর্মিহি। এই তো আমাদের 5 নম্বর নিয়মও চলে গেল। এবার আমরা 6 নম্বর নিয়মে যাই। 6 নম্বর নিয়ম কি? যে অকার বা আকারের পর যদি রিকার থাকে তাহলে উভয় মিলে হচ্ছে অ হয়, আর অকার পূর্ববর্ণে যুক্ত হয়, আর যেই রয় হসন্তটা সেটা রেফ হয়ে যায় এবং পরের বর্ণে যুক্ত হয়। অর্থাৎ অ সাথে যদি রি যুক্ত হয়, প্রথম যেই শব্দটা তার অন্তে যদি অ থাকে এবং পরের যেই বর্ণটা তার শুরুতে যদি রি থাকে, তাহলে আমাদের দুটো মিলে কি হয়? আর। ঠিক আছে, অর হয়। এই অটা তো আগের বর্ণে যুক্ত হয়ে যায় পূর্ব বর্ণে, আর রয় হসন্তটা পরের বর্ণে যুক্ত হয়ে রেফ হয়ে যায়। কীরকম? একটু কঠিন লাগতে পারে, উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। আমি আগে নিয়মটা লিখি। নিয়মটা কি? অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর যদি কি থাকে? রিকার যুক্ত শব্দ থাকে, রিকার যুক্ত শব্দ যদি থাকে, সেই ক্ষেত্রে দুটো মিলে কি হয়? আর। তো শুরুর যেই অটা, এই অটা যুক্ত হয়, অযুক্ত হয় পূর্ব বর্ণে, আর রয় হসন্তটা এটা যুক্ত হয় পরবর্ণের সাথে। আর রয় হসন্ত যুক্ত হওয়া মানে আমরা জানি যে রয় হসন্ত যুক্ত হলে সেটা রেফ হয়ে যায়। যেমন ধরুন এই যে রয় হসন্ত, এটার পর যদি আমি ক লিখি, দেখুন ক এর উপর রেফ হয়ে গেল। কিংবা রয় হসন্তর পরে যদি আমি মূর্ধন্য ষ লিখি, মূর্ধন্য ষর উপর রেফ হয়ে গেল। তো রয় হসন্ত কোনো শব্দের সাথে যুক্ত হওয়া মানে সেটা পরবর্তী বর্ণের সাথে যুক্ত হওয়া মানে এর উপর রেফ হয়ে যায়। এই তো আমরা একটু উদাহরণ দিই কীরকম। যেমন ধরুন দেব, দেব যুগ ঋষিহি,
এই দেব শেষে অ আছে, আর ঋষিহি এর শেষে হচ্ছে আমাদের শুরুতে হচ্ছে আমাদের রি আছে। তো এর পূর্ববর্ণ হচ্ছে পূর্ববর্ণ হচ্ছে বয় হসন্ত, আর পরবর্ণ হচ্ছে শি। তো আমরা জেনেছি যে অকারটা যুক্ত হবে পূর্ববর্ণের সাথে, বয় হসন্ত যুগ অ, আর যেই রিটা রয় হসন্তটা সেটা যুক্ত হবে পরবর্ণের সাথে, পরবর্ণ হচ্ছে শিহি, এর সাথে রেভ যুক্ত রয় হসন্ত যুক্ত হবে। তাহলে বয় হসন্ত যুগ অ সমান তো পূর্ণ ব হচ্ছে, আর রয় হসন্ত যুগ শিহি এটা পরবর্তী বর্ণের উপর রেফ হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে দেখুন, রয় হসন্ত স লিখছি, রেফ হয়ে যাচ্ছে, এরপর রস্বইকার বিসর্গ। তাহলে কি দাঁড়াচ্ছে শব্দটা? দে ওয়ার শিহি। এই এভাবে হচ্ছে এটা প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এই গেল 6 নম্বর নিয়ম। আমরা 7 নম্বরে যাই। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু সাথে সাথে বলবেন, যখন তখন বুঝে নেওয়াটা ভালো, পরবর্তীতে হয়তো ভুলে যেতে পারেন কোথায় অসুবিধা হচ্ছিল। আচ্ছা, 6 নম্বর গেল। একটু ব্যতিক্রমও আছে, এই 6 নম্বর যেই নিয়মটা এটার একটু ব্যতিক্রমও কিন্তু আছে। ব্যতিক্রমটা কি? যদি এই অকার বা আকারের পর, আচ্ছা ব্যতিক্রমটা আমি নিয়মটা লিখি, ব্যতিক্রম এটা কি? যদি অকার বা আকার অন্তে আছে এরকম শব্দের সাথে এমন কোনো একটা শব্দ যুক্ত হয় যেটার শুরুতে ঋত আছে, বা শুধু ঋত যদি যুক্ত হয়, অকার বা আকারান্ত শব্দের সাথে যদি ঋত যুক্ত হয়, তাহলে অর না হয়ে, মানে আমরা তো জানি অ যুগ রি সমান রি আর, তারপর আ যুগ রি সমান আর, কিন্তু অ বা আয়ের সাথে যদি ঋত শব্দটা আলাদাভাবে যুক্ত হয় সেই ক্ষেত্রে অর না হয়ে কি হবে? আর। অর না হয়ে আর হবে। এটা একটু ব্যতিক্রম, একটু নোট ডাউন করে নিন যে যদি অ বা আয়ের সাথে আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, ক্লাস রেকর্ড করা হচ্ছে, অসুবিধা নেই, যতটুকু পারেন করেন, বাকিটা পরে ক্লাস দেখে করে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে অ বা আয়ের সাথে যদি রি, দেখুন এখানে কিন্তু ঋতয়ের শুরুতে রি আছে, তো আমাদের হওয়ার কথা ছিল আর, কিন্তু আলাদাভাবে স্পেসিফিকভাবে বলা আছে যে রি হয়েছে কিন্তু শব্দটা হচ্ছে ঋত, সেই ক্ষেত্রে আমাদের অর না হয়ে আর হবে, আর যুক্ত হবে। উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হয়, যেমন কি হতে পারে? ক্ষুধা, সুধা যুগ ঋত, ঋত। এখানে তো আমাদের শেষে আছে আ, এবং শুরুতে আছে, পরবর্তী শব্দের শুরুতে আছে রি, তো আমাদের হওয়ার কথা আর। অর যদি হয় পূর্ববর্ণে ধয় হসন্ত যুগ অ, আর দুঃখিত, পরবর্তী বর্ণ যে ত, এটার সাথে রয় হসন্ত যুক্ত হওয়ার কথা ছিল কি? তাহলে আমাদের সু, ধ যুগ অ, তো ধ গঠিত হচ্ছে, আর রয় হসন্ত যুক্ত তয়ের উপর রেফ, ক্ষুধর্ত হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রমী নিয়ম অনুসারে
এই এখানে অ না হয়ে আ হবে, অ না হয়ে আ হবে। যদি ঋত শব্দটা যুক্ত থাকে তাহলে পূর্বপদে অযুক্ত না হয়ে, পূর্ব বর্ণে অযুক্ত না হয়ে আ যুক্ত হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ধয় হসন্ত যুগ আ, ধা। রয় হসন্ত যুগ ত, তয় রেফ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? ক্ষুধার্ত, ক্ষুধার্তঃ। এই আচ্ছা, তাহলে বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে একটু ব্যতিক্রম, আর বাকি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আর হবে, শুধুমাত্র ঋত থাকলে এটা একটু ব্যতিক্রম হবে। এই 6 নম্বর নিয়ম গেল। এবার আমরা 7 নম্বর নিয়মে যাই। 7 নম্বর নিয়মটা কি? 7, এই 7 নম্বর নিয়মটা হচ্ছে যে অকার কিংবা আকারের পর যদি এমন কোনো একটা শব্দ থাকে যার শুরুতে একার কিংবা ঐকার আছে, এ বা ওই আছে, তাহলে ওই শেষের অকার বা আকার আর শুরুর একার বা ঐকার দুটো মিলে পূর্ববর্ণে ঐকার যুক্ত হয়। কি নিয়মটা কি? কোনো একটা বর্ণে, কোনো একটা শব্দের শেষে অকার বা আকার যদি থাকে, সেটার সাথে যদি এমন কোনো একটা শব্দ যুক্ত হয় যার শুরুতে এ বা ওই আছে, তাহলে অ যুগ এ কিংবা অ যুগ ওই কিংবা আ যুগ এ অথবা আ যুগ ওই, এই চারটা যে কোনো একটা মিলে কি হবে? ঐকার যুক্ত হবে, ঐকার আসবে। এই ঐকারটা কার সাথে যুক্ত হবে? পূর্ব বর্ণে, পূর্ব বর্ণে। এই তাহলে আমরা একটু উদাহরণ দেখি কিরকম হতে পারে। সদা, সদা যুগ এব, সদা যুগ এব, শেষে আছে পিতৃযুগাদেশঃ। এটা কি দাঁড়াবে? এই ক্ষেত্রেও আমাদের ঋকার যোগ আ, ঋকার যোগ আ। নিয়মটা কি? যে ঋ এর পর যদি এমন কোনো একটা বর্ণ থাকে, এমন কোনো একটা শব্দ থাকে যার শুরুতে ঋ ভিন্ন অন্য কোনো একটা বর্ণ আছে, অবশ্যই স্বরবর্ণ, সেই ক্ষেত্রে ঋ এর স্থলে র চলে আসবে, ঋ এর স্থলে র চলে আসবে এবং এই রটা যুক্ত হবে রফলা আকারে পূর্ববর্ণের সাথে। তো আমাদের পূর্ববর্ণ কোনটি? পিতৃ থেকে রিফলা যদি আমরা আলাদা করে দিই তাহলে পূর্ববর্ণ থাকছে তয় হসন্ত। তো এর সাথে আমাদের র যুক্ত হবে রফলা আকারে, আর পরবর্তী শব্দের প্রথম অক্ষরটা কার আকারে এই সম্পূর্ণ অংশের সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে পরবর্তী শব্দের শুরুতে আছে আ, তাহলে আকার আকারে যুক্ত হয়ে যাবে। কি দাঁড়াচ্ছে? ত্র আকার, ত্রা। পুরো শব্দটা কি দাঁড়াচ্ছে? পিত্রাদেশঃ, পিত্রাদেশঃ। এই ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের স্বরসন্ধির নিয়ম। আচ্ছা, আরেকটা নিয়ম আছে। যদি আমাদের একার, একারের স্থানে, একারের পর এমন কোনো একটা স্বরবর্ণ থাকে যেটা মানে এ বা ওই নয়, তাহলে একারের স্থলে চলে আসে আয়হ, আর ঐকারের স্থলে চলে আসে আয়। ঠিক আছে? একারের স্থলে চলে আসে আয় আর ঐকারের স্থলে চলে আসে আয়। যেমন আমরা উদাহরণ দেখি, আমরা 12। নিয়মটা কি? যদি এ বা ওই এর সাথে নায়ক,
আচ্ছা, আমরা নিয়মটা আগে লিখে নিই, তারপর উদাহরণে যাচ্ছি। এ যোগ এ বা ওই, এটার সাথে যদি কি হয়, এ বা ওই ভিন্ন অন্য কিছু, ভিন্ন অন্য স্বরবর্ণ, তাহলে কি হবে, এর স্থলে চলে আসবে যদি পরবর্তী শব্দে শুরুতে যদি, শুরুর শব্দের শেষে যদি, অন্তে যদি এ থাকে, এর স্থলে চলে আসবে, স্থলে কি আসবে, এর স্থলে আসবে আয়, আয়। ওয়ের স্থলে আসে আয়, ওয়ের স্থলে আয়। আমরা যদি উদাহরণ দেখি, ধরুন গই যুগ আকহ, গই যুগ আকহ, এখানে দেখুন শেষে আছে ওই, গয় হসন্ত যুগ ওই, গই, শেষে আছে অন্তে ওই, আর পরবর্তী শব্দের শুরুতে আছে অ, যেটা ওই ভিন্ন অন্য কিছু, এ বা ওই ভিন্ন অন্য কোনো একটা স্বরবর্ণ। তাহলে আমাদের কি হবে, ওইয়ের স্থানে চলে আসবে আয়, আয়। তাহলে কি দাঁড়াবে আমাদের শব্দটা, এই আয়টা কোথায় যুক্ত হবে, পূর্ববর্ণে, ওই যুগ অযুক্ত হয়ে আয়ও চলে আসবে, যেটা পূর্ববর্ণের সাথে যুক্ত হবে। এখন আমি যদি গয় হসন্ত যুগ আয় লিখি, তাহলে কি হবে, গয় হসন্ত যুগ আকার আ যুক্ত হয়ে গা হয়ে যাবে, গা ইয়া কহ, গা ইয়া কহ। অনুরূপভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যে সে যুগ অণম, সে যুগ অণম, এখানে দেখুন প্রথম শব্দের শেষে আছে এ, পরের শব্দের শুরুতে আছে অ, অর্থাৎ এ বা ওই ভিন্ন অন্য কিছু একটা। তাহলে আমাদের এর স্থলে চলে এর স্থলে কি আসবে, এর স্থলে চলে আসবে আয়, এ যুগ অ যুক্ত হয়ে আয় চলে আসবে, যেটা যুক্ত হবে পূর্ববর্ণে। তাহলে কি দাঁড়াবে, পূর্ববর্ণ হচ্ছে শয় হসন্ত, কি হবে, শয় হসন্ত যুগ অ পূর্ণ স হয়ে যাবে ইয়া, আর বাকি রইল কি নাম, শয়নম। এই হচ্ছে আমাদের 12 নম্বর নিয়ম। 13 নম্বর নিয়ম কি, 13 নম্বর নিয়মও প্রায় একই রকম। তেরো নম্বর নিয়মটা হচ্ছে, যদি আমাদের উ বা ও, উ বা ও এর স্থলে উ বা ও ভিন্ন, উ বা ও এর স্থলে উ বা ও ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকে, সেই ক্ষেত্রে উ এর স্থানে চলে আসে অব, উ এর স্থানে অব, আর ও এর স্থলে যদি ও থাকে, তাহলে ও এর স্থলে চলে আসে ও এর স্থানে চলে আসে হচ্ছে অন, অ।
তাহলে আমরা উদাহরণ দেখি কীরকম। যদি উ দিয়ে একটা উদাহরণ দিই তাহলে হতে পারে এরকম, পো যুগ ইত্রাহ, পো যুগ ইত্রাহ। পয় ওকার, এটার শেষে আছে উ, আর ইত্রাহ এর শুরুতে আছে ই, অর্থাৎ উ বা ও ভিন্ন অন্য একটা স্বরবর্ণ আছে। তো এই দুটো সন্ধি হয়ে কি হবে? অভ, অভ, যেটা পূর্ববর্ণের সাথে যুক্ত হবে। পূর্ববর্ণ কি? পয় হসন্ত, পয় হসন্ত। আর এখানে যে ইটা আছে, পরের যে ইটা আছে সেটা কার আকারে যুক্ত হয়ে যাবে এই অবের সাথে, যুগ ইকার। তাহলে কি হবে? পয় হসন্ত যুগ অব, এটা পূর্ববর্ণের সাথে অব যুক্ত হচ্ছে, আর পরবর্তী শব্দের ই, এটা কার আকারে যুক্ত হয়ে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে? পয় হসন্ত অ মিলে পূর্ণ অ হয়ে যাচ্ছে, প হয়ে যাচ্ছে। বয় হসন্ত আর ইকার মিলে বি হয়ে যাচ্ছে। আর বাকি ছিল হচ্ছে ত্রাহ, ত্রাহ। এই শব্দটা কি দাঁড়াচ্ছে তাহলে? পবিত্রহ। এই 13টা নিয়ম মোটামুটি স্বরসন্ধিতে আছে। আমরা আরও ডিটেলসে যখন যাব তখন আরও ডিটেলস পড়ব, কিন্তু আপাতত এই নিয়মগুলোই আমাদের বেসিক নিয়ম। তো 13টা নিয়মের মধ্যে কোথাও কোনো অসুবিধা আছে কি না? থাকলে বলুন। এই 13টা নিয়ম নিয়ে কারোর অসুবিধা আছে নাকি? একটু বলুন কাইন্ডলি। আচ্ছা, কারোর অসুবিধা নেই? কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, কারোর যদি কোনো অসুবিধা না থাকে আমি ক্লাস শেষে হচ্ছে আপনাদের পিডিএফটা দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে কিছু বাড়ির কাজ দিব। ওই কাজগুলো কমপ্লিট করে পাঠিয়ে দিবেন পরবর্তী ক্লাসের পূর্বে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কারোর যদি কোনো অসুবিধা না থাকে আমরা ক্লাস শেষ করে দেব। আমরা তাহলে শান্তি প্রদানের মাধ্যমে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার। আজকের ক্লাস এখানেই শেষ করছি। শুভরাত্রি।